হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের আপডেট। তাছাড়া এই ভিডিওটাতে কালকে কলকাতা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রেনবো অ্যাথলেটিক ক্লাবের মধ্যে যে ম্যাচ রয়েছে সে বিষয়েও আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আজকের প্রেস রিলিজ নিয়ে। কালকে এফএসডিএল এর পত্র বোমা, তারা কিন্তু আইএসএল এর প্রতিটা ক্লাব এবং এআইএফএফ কে কিন্তু স্পষ্টতই জানিয়েছিল এমআরএ নতুন করে চুক্তি না হলে বা তার রেনু না হলে এবং সে বিষয়ে ক্লিয়ারিটি না আসলে তাদের পক্ষে কিন্তু আইএসএল হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই। তাই আপাতত তারা কিন্তু আইএসএল হোল্ড করার কথা ভাবছে। তারই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ একটা স্টেটমেন্ট জারি করে, যেখানে তারা জানায় তারা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছে যে করে হোক আইএসএল এর যে কন্টিনিউটি ধারাবাহিকতা তা যেন বজায় থাকে। তারা এটাও জানিয়েছে যে পুরো বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর নির্ভর করছে, এর আগে তারা অনেকবার কিন্তু এ বিষয়ে আলোচনা করেছে এফএসডিএল এর সঙ্গে। তবে সুপ্রিম কোর্টের অর্ডারের ওপরই যেহেতু পুরো বিষয়টা নির্ভর করছে এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে এখন যেন কোনোভাবেই নতুন ডিল বা কিছু না করা হয়, তাই কিন্তু তারা অপেক্ষা করছিল। তবে তারা সর্বোচ্চভাবে চেষ্টা চালাচ্ছে যাতে আইএসএল কন্টিনিউ থাকে এবং এ বিষয়ে এআইএফএফ কিন্তু আরও জানিয়েছে তারা কিন্তু আন্তরিকভাবে সমস্ত ক্লাব স্টেক হোল্ডার সবার সমর্থন আশা করছে এই বিষয়ে, যাতে আইএসএল এর কন্টিনিউটি বজায় থাকে। অনেকেই কিন্তু আইএসএল নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন যে আইএসএল ভারতীয় ফুটবলের কি উপকার করেছে। আমরা তো নামতে নামতে 133তম স্থানে চলে এসেছি ফিফা র্যাঙ্কিংয়ে। হ্যাঁ, সেটা একদমই সত্যি। তবে আইএসএল ভারতীয় ফুটবলকে পেশাদারিত্ব, নতুন একটা ব্র্যান্ডিং মোড়ক বা যাই বলো বিশ্বের কাছে নতুন করে তুলে ধরার একটা রাস্তা কিন্তু দেখিয়েছিল। তাই আইএসএল বন্ধ হয়ে গেলে যে ভারতীয় ফুটবলের কোনো ক্ষতি হবে না বা ভারতীয় ফুটবল পিছিয়ে পড়বে না, এটা বলাও কিন্তু ভুল। হ্যাঁ, আইএসএল ভারতীয় ফুটবলকে হয়তো সেই রকম ভাবে তুলে ধরতে পারেনি। ভারতীয় ফুটবল, বিশেষ করে ভারতীয় ফুটবলাররা কিন্তু নিজেদেরকে সেভাবে তুলে ধরতে পারেনি, এটা সত্যি। তবে আইএসএল এর যে ভারতীয় ফুটবলে একেবারে কোনো ভূমিকা নেই, একদম নীল, সেটাও কিন্তু বলা যাবে না এবং তার ভূমিকাকে অস্বীকার করার জায়গাও নেই। যাই হোক, এবার আসা যাক পরবর্তী আপডেটে। ভারতীয় ফুটবলের এই ডামাডোল পরিস্থিতির মাঝেও কিন্তু বেশ কিছু দল কিন্তু দলবদলের কাজ জারি রেখেছে। যদি কথা বলি এফসি গোয়াকে নিয়ে, তাহলে তারা কিন্তু আজ অফিসিয়ালি যেমন তাদের 4 জন খেলোয়াড়কে একসাথে রিলিজ করে দিয়েছে, তার মধ্যে একটা বড় নাম হলো কাল ম্যাকিউ এবং দ্বিতীয় নামটা অবশ্যই গোলকিপার কাট্টিমানির। এরই পাশাপাশি এফসি গোয়া কিন্তু দল গঠনের কাজেও জোর কদমে চালাচ্ছে, যেখানে তারা কিন্তু 2জন স্পেনের খেলোয়াড়কে সাইন করিয়ে নিয়েছে। হ্যাঁ, 2জন স্পেনীয় খেলোয়াড়। একজন হলেন 35 বছর বয়সী মিডফিল্ডার ডেভিড তিমোর। এই খেলোয়াড়টি কিন্তু নিজের ক্লাব কেরিয়ারে প্রায় 517খানা ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে 37টা গোল এবং 20টা অ্যাসিস্ট রয়েছে। লা লিগাতেও তার কিন্তু 143টার মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তার নামের পাশে 8টা গোল এবং 6টা অ্যাসিস্ট রয়েছে। অর্থাৎ একটা বিরাট এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তিনি ভারতে আসছেন। লাস্ট তিনি যেখানে খেলছিলেন সেটা স্পেনের একটা থার্ড টায়ার ক্লাব এবং সেখান থেকেই তিনি কিন্তু যোগদান করছেন এফসি গোয়াতে। এই খেলোয়াড়টি নিজের ক্লাব কেরিয়ারে গেটাফে, গিরানোর মতো বড় বড় লা লিগার দলে খেলেছেন এবং লা লিগাতে তার কিন্তু 7 বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ বিরাট অভিজ্ঞতা এবং বিরাট একটা বড় জায়গা থেকে এফসি গোয়া কিন্তু তাদের মিডফিল্ডকে শক্ত করার জন্য এই খেলোয়াড়টিকে নিয়ে আসতে চলেছে। এরপর যদি দ্বিতীয় খেলোয়াড়টির কথায় আসি, তাহলে এই দ্বিতীয় খেলোয়াড়টি হলেন পল মোরেনো। 31 বছর বয়সী সেন্টার ব্যাকের খেলোয়াড়। ইনিও কিন্তু স্পেনের খেলোয়াড় এবং নিজের ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই স্পেনে খেলেছেন, বিশেষত স্পেনের সেকেন্ড টায়ারে, এবং সেখান থেকেই তিনি এফসি গোয়াতে যোগদান করছেন। এই প্লেয়ারটিও কিন্তু নিজের ক্লাব ক্যারিয়ারে প্রায় 240খানার মতো ম্যাচ খেলেছেন, যেখানে 10টা গোল এবং 3টা অ্যাসিস্ট রয়েছে। একজন সেন্টার ব্যাকের কিন্তু এটা যথেষ্ট ভালো একটা স্ট্যাট এবং সেই রকম একজন খেলোয়াড়কে কিন্তু এফসি গোয়া নিয়ে আসছে। অর্থাৎ সেন্টার ব্যাকেও একজন অভিজ্ঞ খেলোয়াড়কে এফসি গোয়া কিন্তু ইনক্লুড করছে আসন্ন সিজনে তাদের দলে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে।
পরবর্তী আপডেটটা কলকাতা ফুটবল লিগকে নিয়ে। কলকাতা ফুটবল লিগে আজকে ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের, তারা নেমেছিল কাস্টমসের বিরুদ্ধে, যেখানে প্রথমার্ধে ইস্ট বেঙ্গল কিন্তু 2-0 গোলে পিছিয়ে পড়েছিল। যখন মনে হচ্ছিল আজকের ম্যাচ থেকে ইস্ট বেঙ্গলকে খালি হাতে ফিরতে হবে, তখন কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গল চমক দেখিয়ে 2 গোল পরিশোধ করে কাস্টমসের কাছে হারা ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরল। হ্যাঁ, হারা ম্যাচ এই জন্যই বলছি, প্রথমার্ধ জুড়ে কিন্তু কাস্টমস ইস্ট বেঙ্গলের তুলনায় ভালো খেলেছে, যথেষ্ট বেগ দিয়েছে ইস্ট বেঙ্গলকে। হ্যাঁ, দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গল ফিরে এসছে খেলায়। তবে আজকের ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল যে 1টা পয়েন্ট পেয়েছে, এটা কিন্তু কাস্টমসের ব্যাড লাক, তারা 3 পয়েন্ট হারালো। এরপর যদি আসি কালকের ম্যাচের কথায়, কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নামতে চলেছে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, যেখানে রেনবো অ্যাথলেটিক ক্লাব রয়েছে এই মুহূর্তে সিএফএল গ্রুপ বিতে 7 নম্বরে, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে 10 নম্বরে, 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে। রেনবো অ্যাথলেটিক ক্লাব কিন্তু এই মুহূর্তে 5 পয়েন্ট পেয়েছে 3 ম্যাচ থেকে, যেখানে তারা 1টা ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচ ড্র করেছে। লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের কাছে যথেষ্ট খারাপভাবে একটা হার হজম করতে হয়েছে, 3-0 গোলের হার। এই হারটা থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিভাবে বেরিয়ে এসে কালকের ম্যাচে পারফরমেন্স করে, কিভাবে কোচ মেরাজউদ্দিন ওয়াডু খেলোয়াড়দের মোটিভেট করেন, সেটাই এখন দেখার কালকের ম্যাচে। কালকের ম্যাচটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সহজ হবে না, কারণ এবার কলকাতা ফুটবল লিগে তথাকথিত ছোট ছোট দলগুলো কিন্তু বড় বড় দলগুলোকে বেগ দিচ্ছে। আগের ম্যাচে ইস্ট বেঙ্গল, তার আগের ম্যাচে মোহনবাগানের মতো দলও কিন্তু আটকে গেছে। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সবথেকে বড় সমস্যা হলো তারা কিন্তু একটা ফুল স্ট্রেংথ দল পায়নি, কারণ যে সমস্ত খেলোয়াড়কে তারা নেবে ভেবেছিল তাদেরকে রেজিস্ট্রেশন ব্যানের কারণেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের স্কোয়াডে যুক্ত করতে পারেনি। বেশ কিছু ভালো ভালো খেলোয়াড় কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার সাইন করাতে চাইছিল, কিন্তু এই যে একটা ব্যান, সেই ব্যানের কারণেই কিন্তু মোহামেডানের জন্য এই অসুবিধা। এবং এই ক্ষেত্রে মোহামেডান কিন্তু বঙ্গীয় ফুটবল সংস্থাকে এটাও রিকোয়েস্ট করেছে যে বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ম্যাচগুলো সিএফএল এ রয়েছে সেগুলো যেন স্থগিত রাখা হয়, ইনভেস্টার সমস্যা মিটে গেলে মোহামেডানের ম্যাচগুলো যেন দেওয়া হয়। কারণ তাদের পক্ষে এই যে ভূমিপুত্র যে রুল, যেখানে 6জন ভূমিপুত্র খেলাতে হবে, সেটার জন্য কিন্তু দলকে সাফার করতে হচ্ছে, কারণ তারা সিএফএল শুরুর আগে জানতো 5জন খেলোয়াড়কে রাখতে হবে ভূমিপুত্র। সেই হিসেবেই তারা কিন্তু দল গঠন করেছিল, যা কিন্তু এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যথেষ্ট ভোগাচ্ছে। তবে সব থেকে বড় ভোগাচ্ছে বিভিন্ন ব্যানগুলো। আরও একটা ব্যানের অপেক্ষা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য করছে, সেটা হলো চায়নিসবের যে বকেয়া, সেটা যদি 13ই জুলাইয়ের মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব না মেটাতে পারে, তাহলে ফিফার তরফ থেকে আরও একটা ব্যান কিন্তু খাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই 2টো ফিফা ব্যান কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জুটেছে, আরও একটার অপেক্ষা। তবে একটাই ভালো খবর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, মোহামেডান স্পোর্টিং ক্লাব বঙ্গীয় ফুটবল সংস্থাকে যে চিঠি দিয়েছে, যেখানে তারা এই ম্যাচ পিছিয়ে দেওয়ার বা স্থগিত রাখার কথাটা বলেছে, সেখানে কিন্তু তারা আরো একটা বিষয়কে খুব ভালোভাবে ডিসক্লোজ করেছে যে তাদের ম্যাচগুলো যেন স্থগিত করা হয়। তারা বলেনি যে তাদেরকে ছাড়াই সিএফএল চলুক, তারা বেরিয়ে যেতে চায় যদি এটা না হয়। তারা কিন্তু বলেছে কিছুদিনের জন্য স্থগিত, মানে ইনভেস্টার সমস্যা মেটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে খুব জলদির মধ্যে, এবং সেটাকে মাথায় রেখেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই চিঠি। এখন এই চিঠির পরিপ্রেক্ষিতে আইএফএ কি সিদ্ধান্ত নেয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচগুলোকে স্থগিত করে কিনা, সেই সমস্ত বিষয়টা নির্ভর করছে। কালকের ম্যাচটা এখন পর্যন্ত, ভিডিওটা যতক্ষণ আমি রেকর্ড করছি ততক্ষণ কিন্তু হওয়ার কথা। এরপর যদি কোনো কারণবশত মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুরোধেই হোক বা অন্য কোনো কারণবশত আইএফএ এই ম্যাচটা বাতিল বা স্থগিত করে, তাহলে আলাদা ব্যাপার। বন্ধুরা, আমার কাছে আজকে এই পর্যন্তই আপডেট ছিল। এই আপডেটগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।